আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্যমঞ্চের আলাপচাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। দক্ষিণ এশিয়ার সবচেয়ে জটিল হাই ভোল্টেজ কূটনৈতিক সোপ অপেরাগুলোর মধ্যে একটি হলো ভারত বাংলাদেশ সম্পর্ক। সীমান্ত সংঘাত, বাণিজ্য বিরোধ কিংবা পানির সমস্যাকে যদি এক পাশে সরিয়ে রাখা হয়, তাহলে গত 16 মাস ধরে দেশ দুটির মধ্যকার সম্পর্কে একটি ইস্যুই দাউ দাউ করে চলছে। সেটি হলো বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত বছর আগস্টের 5 তারিখ শেখ হাসিনা যখন দেশ ছাড়েন, সেদিন থেকেই দুদেশের সম্পর্কের মধ্যে এক অদৃশ্য তিক্ততা শুরু হয়। তখন থেকে শেখ হাসিনা ইস্যুতে দুই প্রতিবেশীর সম্পর্ক যেন রোলার কোস্টারে চড়ছে। ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় এরই মধ্যে ভারতকে আনুষ্ঠানিকভাবে নোট ভার্বাল পাঠিয়েছে, প্রাক্তন প্রধানমন্ত্রীকে ফেরতছে। পরিস্থিতি আরো জটিল হয়েছে যখন গত 17 নভেম্বর ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ড দিয়েছে। এই রায়ের পর আবারও তাকে ফেরতছে জোর দাবি জানানো হয়েছে, এমনটাই জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তিনি দুইবার সাংবাদিকদের বলেছেন, এখনো পর্যন্ত ভারত থেকে কোনো ইতিবাচক সাড়া মেলেনি। বিষয়টি নিয়ে ভারত এতদিন স্পষ্ট করে কিছুই বলেনি। এই উত্তেজনাপূর্ণ প্রেক্ষাপটে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়টি নিয়ে 6 ডিসেম্বর শনিবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ভারতে থাকার বিষয় শেষ পর্যন্ত নিজের সিদ্ধান্ত শেখ হাসিনার নিজে কি নিতে হবে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী আরো যোগ করেছেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী যে পরিস্থিতিতে ভারতে গিয়েছিলেন, সেই পরিস্থিতিগুলোই তার ভবিষ্যৎ নির্ধারণে বড় একটি ভূমিকা পালন করবে। দর্শক, শেখ হাসিনা ইস্যুতে প্রথমবারের মতো করা জয়শঙ্করের এই খোলাখুলি মন্তব্য ছিল সংক্ষিপ্ত কিন্তু কূটনৈতিক তাৎপর্যে ভরপুর। প্রশ্ন হলো একটি বাক্য, শি হ্যাজ টু মেক আপ হার মাইন্ড, পুরো কূটনৈতিক দাবা খেলার মোড় ঘুরিয়ে দিতে কি যথেষ্ট? ভারতের পররাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্য কি কূটনৈতিক সরলতা, নাকি রিয়েল পলিটিক্সের আড়ালে থাকা এক কঠিন কৌশলগত সিদ্ধান্ত? এই বক্তব্যের আড়ালে কি লুকিয়ে আছে গভীর কৌশল, আইনি জটিলতা এবং ভূ রাজনৈতিক হিসাব নিকাশ? দর্শক, এই প্রশ্ন উঠছে কারণ জয়শঙ্কর শুধু শেখ হাসিনা ইস্যুতে নয়, কথা বলেছেন প্রতিবেশী বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ করণীয় কি তা নিয়েও। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ। 24 সালের 5 আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার 15 বছরের শাসনের নাটকীয় অবসান ঘটে। নাটকীয়ভাবে জীবন বাঁচাতে তাকে দেশ ত্যাগ করতে হয়। ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে একটি সামরিক হেলিকপ্টারে করে তিনি দ্রুত ভারতে চলে যান। এই নাটকীয় প্রস্থান ভারতের জন্য তাৎক্ষণিক এবং গভীর কৌশলগত উদ্বেগের জন্ম দেয়। যখন শেখ হাসিনা ভারতে যান, তখন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর পার্লামেন্টে জানিয়েছিলেন, শেখ হাসিনা খুব কম সময় নোটিশে স্বল্প সময়ের জন্য ভারতে থাকার অনুমোদন চেয়েছিলেন। এটি ভারতকে আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক আশ্রয়ের বিতর্ক এড়াতে সাহায্য করেছিল। কিন্তু স্বল্পকালীন থাকার সেই অনুরোধ এখন প্রায় 16 মাস পেরিয়ে গেছে। দিল্লিতে বসে আওয়ামী লীগের নেতা কর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা বক্তব্য দেয়া নিয়ে খোদ বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস বেশ কয়েকবার উষ্মা প্রকাশ করেছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠকেও আশ্বস্তির কথা তুলে ধরেছিলেন। শেখ হাসিনাকে ফেরত চেয়ে গত বছর ডিসেম্বরে প্রথম নোট ভার্বাল পাঠানো হয়েছিল। নোট ভার্বাল হলো কূটনৈতিক যোগাযোগের একটি আনুষ্ঠানিক মাধ্যম। ঢাকার দাবি শেখ হাসিনাকে ফেরত দিতে হবে। বিশেষ করে সম্প্রতি ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যখন শেখ হাসিনাকে মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ড দিল, তখন এই দাবি আরো জোরালো হয়। যদিও শেখ হাসিনা ও আওয়ামী লীগের পক্ষ থেকে এই রায়কে প্রত্যাখ্যান করা হয়েছে। এমন পরিস্থিতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় শুধু জানিয়েছিল, তারা শেখ হাসিনাকে নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ঘোষিত রায়টি নোট করেছে। তবে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, শেখ হাসিনাকে ফেরত চাওয়া হয়েছে এবং ভারতের কাছ থেকে কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। ভারতের নীরবতায় একটি বিষয় স্পষ্ট ছিল, অতিথি শেখ হাসিনাকে ভারত সরকার ফেরত দেওয়ার বিষয়ে কার্যতই কিছু বলবে না, বরং এক ধরনের কৌশলগত নীরবতা পালন করবে। কিন্তু 6 ডিসেম্বর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর প্রথমবারের মতো এই ইস্যুতে একটি পরিষ্কার তবে কৌশলী মন্তব্য করেছেন। শনিবার নয়াদিল্লিতে হিন্দুস্তান টাইমসের লিডারশিপ সামিটে এনডিটিভির সিও ও প্রধান সম্পাদক রাহুল কানওয়াল নানা বিষয়ে আলোচনার ফাঁকে এস জয়শঙ্করের কাছে প্রশ্ন রাখেন, শেখ হাসিনা যতদিন চান ততদিনই কি ভারতে থাকতে পারবেন? ভারতের সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, এই প্রশ্নের জবাবে জয়শঙ্কর বেশ তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন। এস জয়শঙ্কর বলেন, শেখ হাসিনা একটা নির্দিষ্ট পরিস্থিতিতে ভারত এসেছিলেন। তার মনে হয় শেখ হাসিনার সাথে যা ঘটেছে তার পেছনেও সেই পরিস্থিতি রয়েছে। আবার এটা এমন একটা বিষয় যেখানে তাকে মনস্থির করে সিদ্ধান্ত নিতে হবে। দর্শক, জয়শঙ্করের সংক্ষিপ্ত মন্তব্য কূটনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এটি কেবল একটি বিবৃতি নয়, বরং এটি ঢাকার প্রত্যর্পণ অনুরোধকে কৌশলগতভাবে প্রত্যাখ্যান করার একটি সুচারু উপায় হিসেবে দেখা যেতে পারে। কারণ জয়শঙ্করকে প্রশ্ন করা হয়েছিল শেখ হাসিনা কি যতদিন খুশি ভারতে থাকতে পারবেন। এর উত্তরে জয়শঙ্কর যা বলেছেন সেটির পরিষ্কার অর্থ হলো এটি সম্পূর্ণভাবে শেখ হাসিনার ব্যক্তিগত সিদ্ধান্ত। এর মানে হলো ভারত আগে থেকেই বলেছে শেখ হাসিনা দেশটির অতিথি হিসেবে আছেন, অর্থাৎ শেখ হাসিনা কোনো বন্দী নয়, যে কারণে তাকে প্রত্যর্পণের কোনো আইনি বাধ্যবাধকতা ভারত অনুভব করছে না। দর্শক, কূটনীতিতে শব্দ চয়ন বা সিমান্টিক্স খুবই গুরুত্বপূর্ণ। জয়শঙ্কর যদি বলতেন আমরা তাকে রাজনৈতিক আশ্রয় দিয়েছি, তাহলে এর অর্থ হতো ভারত রাষ্ট্র আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের বর্তমান সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এটি আন্তর্জাতিক আইনে এবং দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে একটি হস্টাইল অ্যাক্ট বা শত্রু ভাবাপন্ন আচরণ হিসেবে গণ্য হতো। বরং যখন তিনি বলেন এটি শেখ হাসিনার ব্যক্তিগত পছন্দ এবং তিনি বিশেষ পরিস্থিতিতে এখানে এসেছেন, তখন তিনি কয়েকটি বার্তা দিচ্ছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ ইঙ্গিতটি আছে দ্বিতীয় লাইনে, যেখানে এস জয়শঙ্কর বলেছেন তিনি যে পরিস্থিতিতে ভারতে গিয়েছেন সেই পরিস্থিতি তার ভবিষ্যৎ নির্ধারণে বড় একটি ভূমিকা পালন করবে। দর্শক, গত বছর 5ই আগস্ট শেখ হাসিনার প্রাণনাশের হুমকি তৈরি হয়েছিল বলেই ভারত তাকে আশ্রয় দিয়েছিল। অর্থাৎ যে বিপজ্জনক পরিস্থিতিতে শেখ হাসিনা দেশ ছেড়েছেন সে পরিস্থিতি আর নেই, এমন অবস্থা তৈরি হলেই শেখ হাসিনা হয়তো সিদ্ধান্ত নিতে পারেন, এমনটাই ইঙ্গিত পাওয়া যায় ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে। ভারতের সাথে বাংলাদেশের বন্দি বিনিময়ের যে চুক্তি আছে সেটির আলোকে বিবেচনা করলে জয়শঙ্করের এই মন্তব্য ঢাকার প্রত্যর্পণ দাবিকে দুর্বল করে দেয়। 2013 সালের ভারত বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির 6(1) অনুচ্ছেদে স্পষ্ট বলা আছে, যদি অপরাধটি রাজনৈতিক চরিত্রের হয় তবে প্রত্যর্পণ অস্বীকার করা যাবে। আবার চুক্তির 8(3) অনুচ্ছেদে বলা হয়েছে, যদি অনুরোধকারী রাষ্ট্র ন্যায় বিচারের স্বার্থে বা সদিচ্ছার সাথে অভিযোগ না আনে অথবা যদি অভিযুক্ত ব্যক্তি ন্যায় বিচার না পাওয়ার আশঙ্কা থাকে তবে প্রত্যর্পণ বাতিল করা যেতে পারে। দর্শক, ভারতের পররাষ্ট্রমন্ত্রীর কথা থেকে বোঝা যাচ্ছে যতবারই নোট ভার্বাল পাঠানো হোক না কেন আইনি পথে শেখ হাসিনাকে ফেরত পাওয়ার সম্ভাবনা অনেকটা ইলিশ মাছের গাছে ওঠার সমান। এর মধ্যে অনেক আন্তর্জাতিক বিশ্লেষক মত দিয়েছেন আইসিটি আদালতের রায়টি ঢাকার জন্য একটি রাজনৈতিক বিজয় হতে পারে, কিন্তু কূটনৈতিক পরাজয়। কারণ এই রায়ের পর ভারতের পক্ষে শেখ হাসিনাকে ফেরত দেওয়া আরো অসম্ভব হয়ে পড়েছে। এমনকি হিউম্যান রাইটস ওয়াচের মতো আন্তর্জাতিক সংস্থাও ভারতকে শেখ হাসিনাকে ফেরত না দেওয়ার অনুরোধ করেছে। জয়শঙ্করের মন্তব্য থেকে যে ইঙ্গিত পাওয়া যায় সেটি হলো ভারত বিষয়টিকে রাষ্ট্রীয় পর্যায়ের বিরোধী হিসেবে দেখতে নারাজ, বরং তারা দেখছে রাজনৈতিকভাবে শেখ হাসিনা নিরাপদ কিনা। ভারত তার দীর্ঘদিনের বন্ধুকে মৃত্যুর মুখে ঠেলে দেয়নি। এটি একটি মানবিক পদক্ষেপ, রাজনৈতিক নয়। আবার শি হ্যাজ টু মেক আপ হার মাইন্ড, এই মন্তব্যের মাধ্যমে একটি ধারণা পাওয়া যায় ভারত শেখ হাসিনাকে জোর করে আটকে রাখছে না, আবার জোর করে বেরও করে দিচ্ছে না। ঢাকা বলছে তাকে ফেরত দিন, তিনি আসামি। ভারত বলছে তিনি আমাদের অতিথি এবং থাকা না থাকা তার ব্যক্তিগত ব্যাপার। এর মাধ্যমে ভারত কূটনৈতিক সফট কৌশলে ঢাকার প্রত্যর্পণ দাবিকে পাশ কাটিয়ে গেল। সিদ্ধান্তটি শেখ হাসিনার উপর ছেড়ে দিয়ে ভারত নিজের কাঁধ থেকে কিছুটা দায় নামিয়ে রাখলো। দিল্লি এই দায়ভারটি শেখ হাসিনাকে ফেরত দিয়েছে, তিনিই মনস্থির করবেন। দর্শক, কূটনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখলে এস জয়শঙ্করের এই মন্তব্য একই সাথে সর্বোচ্চ নমনীয়তা এবং সর্বনিম্ন আনুষ্ঠানিক প্রতিশ্রুতি। দর্শক, জয়শঙ্কর শুধু শেখ হাসিনার ব্যক্তিগত সিদ্ধান্তের কথা বলেই থামেননি, তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বেশ কয়েকটি স্পষ্ট বার্তা দিয়েছেন, যা শেখ হাসিনার প্রত্যাবাসন ইস্যু চাইতেও গুরুত্বপূর্ণ। বিশেষ করে কথা বলেছেন বাংলাদেশের নির্বাচন নিয়ে। বাংলাদেশের অতীত রাজনৈতিক বিষয়গুলোর কথা উল্লেখ করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তারা যা শুনেছেন তা হলো বাংলাদেশের মানুষ, বিশেষ করে যারা এখন ক্ষমতায় আছেন, তাদের আগের নির্বাচনগুলো কিভাবে পরিচালিত হয়েছিল সেটা নিয়ে সমস্যা ছিল। এখন সমস্যা যদি নির্বাচনী হয় তাহলে প্রথম কাজ হবে একটি সুষ্ঠু নির্বাচন করা। দর্শক, 2014 থেকে 2024 সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত 3টি নির্বাচন বেশ বিতর্কিত। জয়শঙ্কর সেই অতীত তুলে ধরে বর্তমান সরকারের আসল কাজ কি সেটিরই ইঙ্গিত দিলেন। যদিও ভারত অনেকদিন ধরে বলে আসছে দেশটি বাংলাদেশের অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চায়, আবার বাংলাদেশের ভেতর থেকেও একই ধরনের দাবি আছে। এস জয়শঙ্করের ইঙ্গিতটি হলো সমস্যা যদি নির্বাচনী হয় তাহলে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করতে এত দেরি হচ্ছে কেন। সাথে তিনি জুড়ে দিয়েছেন একটি গণতান্ত্রিক দেশ হিসেবে যে কোনো গণতান্ত্রিক দেশের মতোই বাংলাদেশ গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাতে চায়, এমনটাই তারা আশা করেন। আবার অধ্যাপক ইউনূসের আমলে নয়, ভবিষ্যৎ নির্বাচিত সরকারের আমলে যে পরিস্থিতির উন্নতি হবে সেটিও বলে দিয়েছেন। দর্শক, ভারত ও বাংলাদেশের সম্পর্ক এখন কোল্ড পিস বা শীতল শান্তির পর্যায়ে আছে। বাণিজ্য চলবে,
ট্রাক চলবে, কিন্তু মনের মিল আর নেই। এস জয়শঙ্করের মন্তব্য থেকে শেখ হাসিনার ভবিষ্যৎ নিয়ে ধারণা পাওয়া গেল। ঢাকা যতই নোট ভারবাল দিক না কেন, দিল্লি আপাতত তাকে ফেরত পাঠাচ্ছে না। এটি কৌশলগতভাবে প্রত্যর্পণের দাবিকে প্রত্যাখ্যান করা, এটি সুচারু আইনি মোড়কে ঢাকা উপায়। আবার অধ্যাপক ইউনূসের আমলে যে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের খুব বেশি উন্নতির আশা নেই, সেই ইঙ্গিত পাওয়া গেছে তার বক্তব্য থেকে। এই ভূ রাজনৈতিক টানাপোড়েন আগামী দিনগুলোতে হয়তো আরো জটিল হতে চলেছে। এখন এ পর্যন্ত সবাই প্রিয় সুধী, যে যেখান থেকে দেখছেন, প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে 5 ডিসেম্বর, বিজয়ের মাসের 5 দিন। আজকে এই বিজয়ের মাসটি বিজয়ের মাস থাকবে নাকি অন্য কোনো অভিযুক্ত হবে, সেটা কিন্তু ইতিহাসের একটা সন্ধিক্ষণে আমরা দাঁড়িয়ে আছি। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের শেষ প্রান্তে এসে এই 5 ডিসেম্বর 6 ডিসেম্বর বাংলাদেশের ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ দিন। এই 5 ডিসেম্বর থেকে 6 ডিসেম্বর 7 ডিসেম্বরের ভিতরে অনেক রাষ্ট্র বাংলাদেশকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। 6 ডিসেম্বর ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশের মুক্তিবাহিনীর সাথে সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করে। তার ফলশ্রুতিতে মাত্র 10 দিনের যুদ্ধেই পাকিস্তান বাহিনী 93,000 সেনাবাহিনী নিয়ে, রাজাকার বাহিনী নিয়ে, আল বদর বাহিনী নিয়ে, আল শামস বাহিনী নিয়ে, জামাতে ইসলামী, নেজামে ইসলামী এবং মুসলিম লীগকে নিয়ে তারা কিন্তু রেসকোর্সের সাওরওয়ার্দী উদ্যানে আত্মসমর্পণ করে। সেদিন থেকে লাল সবুজের পতাকা বাংলাদেশের পতাকা হয়, আমার সোনার বাংলা আমাদের জাতীয় সঙ্গীত হয়। মহান স্বাধীনতার এই সুতিগাগার সাওরওয়ার্দী উদ্যান থেকে সেদিন পরাজয় রচিত হয়েছিল এই পাকিস্তানের দোসর বাহিনীদের। আজকে যারা গলা লম্বা লম্বা করে করে কথা বলছে, তারা পরাজিত শক্তি, আমরা বিজিত শক্তি। এখন এই বিজিত শক্তি 2024 সালে এসে পরাজয়ের মুখোমুখি। এখন এই স্বাধীনতা যুদ্ধের সপক্ষের, মুক্তিযুদ্ধের সপক্ষের, অসাম্প্রদায়িক চেতনার সপক্ষের, গণতন্ত্রের সপক্ষের, বাঙালিত্বের সপক্ষের যে মানুষরা আছে, এই মানুষদের জন্য একটা খারাপ সময় যাচ্ছে। এই খারাপ সময়টি বাংলাদেশে শুধু যাচ্ছে এটা আমি বলবো না, এটা পুরো পাক ভারত উপমহাদেশের জন্য একটা যুদ্ধক্ষেত্র তৈরি হচ্ছে। বাংলাদেশ কিন্তু পাকিস্তান এবং ভারত যুদ্ধের একটি ক্ষেত্র আস্তে 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 প্রস্তুত হচ্ছে। কারণ বাংলাদেশে যে নিয়মিত সেনাবাহিনীটি আছে, এই সেনাবাহিনীটি বর্তমানে অকার্যকর অবস্থায় আছে। আপনি বিশ্বাস করেন সেনাবাহিনীর উড়িয়ে দিবে হাসনাত নাকি ওয়াকার, হাসনাত হাসনাত এরকম ধ্বনি হয়, কিন্তু সেনাবাহিনীর কোনো মুরুদ থাকে না তাদের এটার প্রতিবাদ করার। সেনাবাহিনীর এতজন অফিসারকে এই পুলিশ গাড়িতে করে যে মানে ক্যাঙ্গারু কোর্টে নিয়ে দাঁড় করায়, সেনাবাহিনীর কোনো বার্গেনিং ক্যাপাসিটি নেই। সেনাবাহিনী আজকে বাংলাদেশে থাকা এবং না থাকার মধ্যে কোনো তফাৎ নেই। বাংলাদেশে সেনাবাহিনী ডিপ্লয় আছে, কিন্তু তারপরেও হত্যা, ধর্ষণ, লুণ্ঠন, রাহাজানি এবং দখলবাজি, চাঁদাবাজি দেদারচে চলছে। তার মানেটা কি দাঁড়াচ্ছে? বাংলাদেশে যে সেনাবাহিনীটি আছে, সেই সেনাবাহিনীটি এখন কার্যকর কোনো সেনাবাহিনী হিসেবে নেই। এই সেনাবাহিনীর ভিতরে পাকিস্তানের চররা আসছে, পাকিস্তানের উপসেনাপ্রধান এসছে, পাকিস্তানের নৌবাহিনী, বিমান বাহিনী এবং পুলিশ প্রধানরা আসছে। এসে এখানে বসে সেনানিবাসে বসে তারা সলা পরামর্শ করছে জামাতে ইসলামীর সাথে এবং ডক্টর ইউনূসের সাথে লিয়াজু করে বাংলাদেশের সেনাবাহিনীর যেই সব জায়গাগুলো খুবই ইম্পর্টেন্ট, সেই সব জায়গা আমরা শুনেছি তারা টেকনিক্যালি দখলে নিয়েছে, অথবা তাদের পছন্দ মতো। অর্থাৎ বাংলাদেশ যখন যে সেনাবাহিনীটি আছে, এই সেনাবাহিনীটি কিন্তু বেশিরভাগ গড়ে উঠেছিল আওয়ামী লীগের সময়। তো আওয়ামী লীগের সময়ে আপনারা একটা শোরগোল শুনেছিলেন যে আওয়ামী লীগ না হলে কাউকে সেনাবাহিনীতে নেওয়া হয় না। এখন দেখেন সেনাবাহিনীর ভিতরে বড় বড় অনেক অফিসার আছে যারা জামাতের পদলেহন করে। তাহলে এরা কোত্থেকে এসছে? এরা জন্মগতভাবেই জামাত ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জননেত্রী শেখ হাসিনা কিন্তু একটা কথা বলেছিলেন যে আওয়ামী লীগ, বিএনপি, জামাত বুঝি না। যোগ্যতর মানুষ যারা যোগ্যতার ভিত্তিতে সেনাবাহিনীতে, বিমান বাহিনীতে বা নৌবাহিনীতে জায়গা পাবে, তাদেরকে আইন মোতাবেক জায়গা দিতে হবে। তার মানে তিনি ছাত্রলীগ, যুবলীগ আর আওয়ামী লীগ চিন্তা ভাবনা করেননি। যদি করতেন, আজকে আর্মির ভিতরে আওয়ামী লীগ ছাড়া কোনো লোক পাওয়া যেত না, প্রশাসনে আওয়ামী লীগ ছাড়া কোনো লোক পাওয়া যেত না। আপনি চিন্তা করেন মঈনুদ্দিন ফখরুদ্দিনের 2 বছর, এই ইউনূসের 1.5 বছর, 1 বছর, 3 বছর, শেখ হাসিনার 17 বছর, 20 বছর। বাংলাদেশের মানুষ চাকরি করে কত বছর? 20 বছর থেকে 22 বছরের পরে বাংলাদেশ সেনাবাহিনীতে কোনো লোকে থাকে না। তার মানে দেখেন যে আসলে শেখ হাসিনা এটা করেনি। এখন এই শেখ হাসিনার এই সরলতার সুযোগ নিয়ে, দেশপ্রেমের সুযোগ নিয়ে, আইনের শাসনের সুযোগ নিয়ে
এবং রুল অফ ল এর প্রতি যে তার শ্রদ্ধা এবং যার যার যোগ্যতা অনুসারে যে চাকরি পাওয়া, যোগ্যতা অনুসারে জায়গা পাওয়া, সেটা যে তার নীতি, সেই নীতিটাই আজকে তার জন্য কাল হয়েছে। আজকে সেনাবাহিনীর ভিতরে এইসব পাকিস্তানি চর শক্ত হয়ে বসেছে এবং তারা রেগুলার পাকিস্তানকে খবরাখবর দিচ্ছে। আপনারা জানেন যে পিলখানা হত্যাকাণ্ড নিয়ে সেনাবাহিনী যে কথা বলেছে, এটার ধারে কাছেও কিন্তু সরকার নেই, কিন্তু সেনাবাহিনী কিছু করতে পারছে না। সেনাবাহিনীর সাথে পরামর্শ না করেই আমাদের নিরাপত্তা উপদেষ্টা খলিলকে আমেরিকা থেকে উড়িয়ে এনে বসানো হয়েছে। তার মানেটা কি? বাংলাদেশ সেনাবাহিনী এখন আর বাংলাদেশের সার্বভৌম রাষ্ট্রের সেনাবাহিনী হিসেবে নেই। এটাতে এখন পাকিস্তানি চরেরা গিজগিজ গিজগিজ করছে এবং তারা রেকি করছে বাংলাদেশের সাথে ভারতের যে 4000 বর্গ কিলোমিটার যে জায়গা, আমাদের যে সীমান্ত রয়েছে, এই 4000 কিলোমিটার জুড়ে এখন কিন্তু রেকির কাজ চলছে। কারা রেকি করছে? পাকিস্তানি বাহিনী রেকি করছে, তাদের দোসররা রেকি করছে। জামাতের অনেক নেতা এটার সাথে জড়িত রয়েছে এবং উগ্র মৌলবাদীদের এখানে অনেকে রয়েছে। জৈশে মোহাম্মদী, লস্করে তৈয়বা, তেহরিকে তালেবান, এরাও কিন্তু বাংলাদেশের ভেতরে এসে এই কাজকর্ম চালাচ্ছে। এখন ভারত কি করবে? ভারত কি এই বাংলাদেশটাকে যুদ্ধক্ষেত্র হিসাবে বেছে নেবে, না পাকিস্তানের সাথে যুদ্ধ করবে? এখন আলটিমেটলি বাংলাদেশে যে সরকারটি আছে সেটি হচ্ছে পাকিস্তানি ভাবধারার অন্তর্বর্তীকালীন সরকার। তাদের মূল কাজ হচ্ছে যারা পাকিস্তান প্রীতি, 1971 বিরোধী, মানে রিসেট বাটন, অর্থাৎ রিসেট বাটন তো আপনারা বুঝতে পারছেন যে 1971 সালে যে সেটটি হয়েছে সেটাকে বাদ দিয়ে এখন পাকিস্তান পন্থার মানুষদেরকে তিনি বাংলাদেশে সেট করে দিবেন। এটাই হচ্ছে এর কাজ। এর সাথে জড়িত রয়েছে চায়না এবং পাকিস্তান, এই দুটি রাষ্ট্র। আপনারা জানেন চায়না থেকে অসংখ্য মানুষ এখানে এসে এই ব্যবসা বাণিজ্য করছে। সাম্প্রতিক একটি মামলা আমার কাছে এসছে যে চায়নার 2 জন এই ব্যবসায়ী বাংলাদেশে আসার পর তারা এক ধরনের ডিভাইস নিয়ে এসছে যে একটা মোবাইলের মধ্যে 30টা, একটা ডিভাইসের মধ্যে 30টা মোবাইল নাম্বার সেট করা যায়। এরকম 2-3টার মধ্যে তারা 30টা করে 60টা ডিভাইস সেট করে একটা ব্যবসা প্রতিষ্ঠান করে, মানুষের কাছ থেকে 350 কোটি টাকা নেয়, হাই কোম্পানির মতো, মাল্টি লেভেলের মতো আর কি। নেওয়ার পরে তাদের বিরুদ্ধে গোয়েন্দারা কিন্তু আবিষ্কার করে যে এরা কারা এবং পায় যে মানুষের কাছ থেকে 350 কোটি টাকা নিয়ে গেছে। পরবর্তীতে এটা আপনার এই বনানী থানাতে মামলাটি যাওয়ার পরে তারা 200 কোটি টাকা দিয়ে তারা ছেড়ে নিয়ে চলে যায়। তাহলে বাংলাদেশ থেকে নিয়ে গেল 350 কোটি টাকা আর ঘুষ দিল মাত্র 2 কোটি টাকা। এইভাবে বাংলাদেশ এখন চলছে। এই পাকিস্তানি চাইনিজ গোয়েন্দাদের এখানে গিজগিজ অবস্থায় ভারতের সীমানা এখন কিন্তু অরক্ষিত হয়ে গেছে। অর্থাৎ এই ভারতের সমস্ত সীমানাটা দিয়ে পাকিস্তান বাহিনী তৈরি করছে। চাইনিজ এবং পাকিস্তান মিলে বাংলাদেশের জামাতকে, ওই যে 7 সিস্টারকে অশান্ত করার জন্য চেষ্টা এখন শুরু হয়ে গেছে। এখন এই চেষ্টার অংশ হিসেবে তারা বাংলাদেশ সেনাবাহিনীটি যদি থাকে, দেশপ্রেমিক সেনাবাহিনী, এটা দিয়ে পারবে না। সেই জন্য আগামী 1 বছর 1.5 বছরের মধ্যে বাংলাদেশের সমস্ত সেনাবাহিনীকে অবসর দেওয়া হবে অথবা এই সেনাবাহিনীটি ভেঙে দেওয়া হবে। ভেঙে দিয়ে পাকিস্তানের মনোনীত, জামাতে ইসলামীর মনোনীত সেনাবাহিনী দিয়ে বাংলাদেশের সেনাবাহিনীটি পুনর্গঠন হবে। সেই পুনর্গঠিত সেনাবাহিনী এটা হবে ভারত বিরোধী একটা শক্তি এবং তাদের মূল কাজে হবে যেই কোনোভাবেই হোক ভারতকে অশান্ত করা, ভারতের সামরিক ব্যয় বাড়িয়ে দেওয়া এবং ভারতের যে 7 সিস্টারে যেসব বিদ্রোহীরা আছে তাদের সাথে যোগসূত্র স্থাপন করা। এইভাবে যদি চলতে থাকে বাংলাদেশ কিন্তু একটি প্রক্সি ওয়ারের দিকে যাচ্ছে। এই প্রক্সি ওয়ারের 2টি পক্ষ, একটি হবে ভারত আর একটি হবে পাকিস্তান। বাংলাদেশ হবে কি দাবার গুটি। এই বাংলাদেশ দাবার গুটি হয়ে যুদ্ধ অবস্থা বিরাজ করবে। ঢাকা, চিটাগং, রাজশাহী, খুলনা, বড় বড় শহরগুলোতে তখন হয় পাকিস্তান বোমা বর্ষণ করবে, না হয় ইন্ডিয়া বোমা বর্ষণ করবে। মাঝখান দিয়ে এই সোনার বাংলাটি গেরিলা যুদ্ধের ক্ষেত্র তৈরি হবে। এই গেরিলা যুদ্ধে কে জিতবে কে হারবে সেটা কিন্তু বড় কথা নয়, সেটা আমরা জানি না, আপনারাও জানেন না। কিন্তু এই গেরিলা যুদ্ধে হেরে যাবে বাংলাদেশ। এই বাংলাদেশটি একটি গৃহযুদ্ধকে অ্যাফোর্ড করতে পারবে না। কেন পারবে না? দেখেন, বাংলাদেশের মানুষ 18 কোটি, অল্প একটু জায়গায় এই 18 কোটি মানুষের বসবাস। যখন কোনো দেশে যুদ্ধ হয় সেই দেশের মানুষকে পৃথিবীর কোনো দেশ কিন্তু তার দেশে নিতে চায় না। তখন কি হবে? ইউরোপ আমেরিকার দরজা চিরতরে বাংলাদেশের জন্য বন্ধ হয়ে যাবে। অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড তারাও সেই দরজাটি বন্ধ করে দিবে। তাহলে আমাদের মেধা বাইরে গিয়ে যে আরো উন্নত হয়ে আসবে, দেশকে সার্ভ করবে। আমরা যদি আজকে আমাদের সমাজের দিকে দেখি, আমার গ্রাম আপনার গ্রাম, যেগুলো গ্রাম, সেখানে যারা দেখেন এই সমাজটা টিকে আছে 60% বিদেশি টাকার উপরে। অর্থাৎ সৌদি আরব, বাহরাইন, কুয়েত, কাতার, ওমান,
এইরকম ভাবে মিডল ইস্টে লক্ষ লক্ষ মানুষ এই সমাজটাকে টিকিয়ে রেখেছে। একটি যুদ্ধ যখন শুরু হবে, সেই যুদ্ধকালীন সময়ে কোনো দেশ এই যুদ্ধ চলা রাষ্ট্রের সাথে কিন্তু তারা কিন্তু শ্রমিক বিনিময় করে না। তাহলে বাংলাদেশে কোলাপস করবে। এই কোলাপসের ফলে কার লাভ হবে কার ক্ষতি হবে জানি না, কিন্তু বাংলার যে হাজার বছরের যে সমাজ ব্যবস্থা, এই সমাজ ব্যবস্থাটি মুখ থুবড়ে পড়বে। এখন ইখতিয়ার উদ্দিন আর বখতিয়ার খিলজিদের দিন এখন নেই। এখন মানুষের যে আধুনিক জীবন, মানুষের যে এই ইন্টারনেট, কম্পিউটার, মোবাইল ফোন, এই বিষয়গুলো মানুষের জীবনের অনুষঙ্গ। এই জিনিসগুলো চালানোর পয়সাও মানুষের হাতে থাকবে না। পাকিস্তান এমন একটি রাষ্ট্র যার দেওয়ারও কোনো ক্ষমতা নেই। চায়না এমন একটি রাষ্ট্র, তারা কাউকে দেয় না, শুধু নেয়, ঋণ দেয়, ঋণ দিয়ে দেশটি সুদ্ধা গিলে ফেলে। কিন্তু ব্রিটেন, আমেরিকা, ইউরোপ তারা ঋণ দেয়, উন্নত করে, নিয়েও যায়, কিন্তু যা নেয় তার চেয়ে বেশি তারা দেয়। মানুষকে সম্মান করে, ইজ্জত করে, সমাজকে বিনির্মাণে সহযোগিতা করে। কিন্তু চায়না তার টোটাল ব্যতিক্রম। চায়না যে দেশে গিয়েছে সেই দেশ ধ্বংস হয়ে গিয়েছে। আর আমেরিকা যদি কারো প্রতি কুনজর দেয়, সেই কুনজর এমন এক অবস্থা, রূপ গুণ সব জুড়ে পড়ে যায়। বাংলাদেশকে আজকে আমেরিকা, চায়না, পাকিস্তান মিলে এমন একটি জায়গায় নিয়ে গেছে, বাংলাদেশের মানুষ কিন্তু সেটা কল্পনাও করতে পারছে না। এই যে মুনাফেক ইউনূসকে বসিয়েছে, আপনারা জানেন পলাশীর প্রান্তরে নবাব সিরাজউদ্দৌলার কাছের মানুষ ছিল মীর জাফর আলী খান। সেই মীর জাফরের চাতুর্য, সেই মীর জাফরের বিশ্বাসঘাতকতায় 190 বছর বাংলার স্বাধীনতা সূর্য যেভাবে অস্তমিত হয়ে গিয়েছিল, বাংলা যেভাবে মাতশূন্যে পরিণত হয়েছিল, সেই বাংলা এখন এই 53 বছর পর স্বাধীনতার ঠিক আরেকজন মীর জাফরকে বাঙালি খুঁজে পেয়েছে। এই মীর জাফরও এই দেশটিকে একটি যুদ্ধক্ষেত্র বানিয়েই ছাড়বে। আসুন আমরা প্রতিরোধ করি। আমার সোনার বাংলা, এই দেশকে আমরা সত্যিকারের বাংলাদেশ বানাই এবং স্বাধীনতার মন্ত্রে যারা জীবন দিয়েছিল তাদের প্রতি শ্রদ্ধা রেখে এই দেশটার পাশে এসে দাঁড়াই। ভারত যদি এখন থেকেই যদি উদ্যোগী না হয়, ভারত যদি এখন থেকে এখানে যুদ্ধ বন্ধের চেষ্টা না করে, বিশ্ব শক্তিকে সাথে নিয়ে যদি এই জায়গাটি, এই পাকিস্তানের এই অবাধ বিচরণকে যদি বন্ধ না করে, তাহলে ভারতের জন্য কিন্তু করুণ পরিণতি মানে সামনে ধেয়ে আসছে। আসুন ভারত, আমেরিকা, পাকিস্তান, বাংলাদেশ অথবা চায়না সবার শুভবুদ্ধির উদয় হোক এবং এই সোনার বাংলাটি বেঁচে যাক, সেই আশা ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।